আমরা পড়ছি হাজার বছরের অব্যক্ত শয়তানের গল্প, এ ব্রিফ হিস্টোরি অফ স্যাটার্ন, লেখক কাজী ম্যাক। প্রথম পর্বে আমরা জেনেছি নির্ঝর এবং বিল্লু একটা তান্ত্রিকের কাছে যাবেন শয়তান সম্পর্কে জানতে। তো এই পর্বে আমরা জানব সেই তান্ত্রিকের কাছে তাদের ঘটনাবলী। স্যার ওঠেন, হালারে আবার বুবাই ধরছে, থুক্কু স্লিপ প্যারালাইজড। সারাটার লগে থাকতে থাকতে আর বিজ্ঞান মনস্ক চিন্তা কবিরাজি বিদ্যায় পরিণত হচ্ছে। ওই মিয়া ওঠেন। হঠাৎ চোখ খুলে গেল। মনে হচ্ছে মরণের সীমানা থেকে ঘুরে আসলাম। বিল্লু, স্যার 8টা বাজে, তাড়াতাড়ি ফ্রেশ হন, যেতে হইব। এই কথা বলে বিল্লু উঠে গেল। আমার বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না, ব্যাক পেইন হচ্ছে কিছুটা, কিন্তু উঠতে তো হবেই। খানিক পরে বিল্লু ওয়াশরুম থেকে বের হলো। আরে স্যার এখনো ওঠেন নাই, 9:30 বাজে। বিল্লুর বকা খাওয়া থেকে দ্রুত উঠে পড়াই শ্রেয়। আমিও উঠে পড়লাম। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। বিল্লুকে কিছুটা চিন্তিত মনে হলো। কি হয়েছে বিল্লু? স্যার মনু মিয়া ফোন ধরছে না। কি বলিস? দেখ, ট্রাই কর। বিল্লু, স্যার আগে নাস্তা করি, তারপর দেখতে আসি। হোটেল থেকে বের হয়ে রাস্তার পাশে একটি ফাস্টফুডের দোকানে ঢুকলাম। খাওয়া শুরু করতেই বিল্লুর ফোন বেজে উঠল। হ্যালো। হালার পোলা ফোন কই রাখছস? দলে গেছিলা? কই তুই এখন? আচ্ছা শোন, আমরা বের হয়ে পড়ছি, 30 মিনিটের মধ্যে স্পটে আইতাছি। কে বিল্লু? স্যার মনু মিয়া, তাড়াতাড়ি খাওয়া শেষ করেন। দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আমরা। বিল্লু অটোতে উঠে বলল, মামা সিকে ঘোষ রোড, মিন্টু কলেজের সামনে। বিল্লুর ফোন বেজে উঠল আবার। হ্যাঁ মনু বল। ওপাশ থেকে মনু মিয়া, বিল্লু স্যার কোথায় আপনি? বিল্লু, উঠে পড়ছি, আর 20 মিনিটের মতো লাগবে, তুই কলেজের সামনেই থাক। আমি চুপ করে আছি, হার্টবিট বেড়ে যাচ্ছে। একটু বেশি নিজেকে উত্তেজিত মনে হচ্ছে। আশপাশটা বেশ ব্যস্ত এবং জনবহুল। কিছুক্ষণ পরেই আমরা মিন্টু কলেজের সামনে চলে আসলাম। অটো থেকে নামতেই অতিকায় দেহওয়ালা এক লোককে দেখতে পেলাম। উচ্চতা 6 ফুট হবে, বেশ স্বাস্থ্যবান, গায়ের রং শ্যামলা। এই লোকটাই মনে হয় মনু মিয়া। যা ধরেছি তাই। লোকটা এগিয়ে এসে বিল্লুর সাথে হাত মিলালো। বিল্লু, সব ঠিক আছে তো? তোকে পরিচয় করিয়ে দিই, ইনি আমার স্যার, সাংবাদিক নির্ঝর। মনু মিয়া, স্যার আসসালামু আলাইকুম। আপনি তাইলে আমার কাস্টমার? মানে? মনু মিয়া দাঁতগুলো বের করে উত্তর দিল, না স্যার, আজকের অতিথি। এই বলে মনু মিয়া হাঁটতে শুরু করলো। আমি আর বিল্লু তার পিছন পিছন যেতে শুরু করলাম। মনু মিয়া একা একাই বলতে শুরু করলো, শোনেন বিল্লু স্যার, এই এলাকায় আমার বইয়ের থেকে নাম করা তান্ত্রিক বা কবিরা যাইকন কেউ নাই। তিব্বত, কামরূপ, কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং সিদ্ধি লাভ করছে। মাসের মধ্যে 18-19 দিন জিন শয়তানের দেশে থাকে, আর খুব কম সময়ই তার কাছে পাই। মনুর কথা বলার মাঝখানে হঠাৎ বিল্লু বলে উঠল, কি বীজে কইরা আসছে তা একটু পরেই বোঝা যাইব। আর কত দূর? আর তোর ফেসাল অফ করে তাড়াতাড়ি পয়েন্টে চল। মনু মিয়া চুপ করে গেল। রেল লাইনের পাশ ধরে হাঁটছি প্রায় 15 মিনিট ধরে। হঠাৎ মনু মিয়া তার হাঁটা থামিয়ে দিল। একটা টিনের বাড়ির সামনে এসে মনু মিয়া, বিল্লু স্যার, আপনার স্যারকে নিয়ে আসেন, এটাই মায়ের আসনের জায়গা। বিল্লু, এই স্তন না বউ, এখন মা হইল কেমনে? স্যার, সেজু আমার শরীয়তি বউ,
কিন্তু মারফতের জগতে আমার মা। বিল্লু, ওরে সি। আমি একটু হেসে বললাম, তবে আমরা তাকে কি সম্বোধন করব? মনু মিয়া, অবশ্যই মা। রুমে প্রবেশ করতেই মাথা ঝিমঝিম করা শুরু করে দিয়েছে, মনে হয় রাত জাগার কারণ। গোটা রুম আধো আলোতে আলোকিত, চারিদিকে লাল কাপড় দিয়ে ঘেরা। বিল্লু অবাক হয়ে চারদিকটা খুব সতর্কভাবে দেখছে। বিল্লু, স্যার, মাথাটা ঝিমঝিম করছে। আমারও মনে হয় রুমের আগরবাতির ধোয়াতে। 9 কোণ বিশিষ্ট একটা পেন্টাগ্রামের মধ্যে মনু মিয়ার বউ চোখ বন্ধ করে আছে। বিল্লু মনু মিয়াকে ফিসফিস করে বলল, কিরে, তোর মা না বউ বা চোখ মেলে না কেন? মনু মিয়া, আরে মিয়া, মা এখন কোন জগতে আছে আমি কেমনে কমু, একটু ওয়েট করেন। আমার আর ভালো লাগছে না, প্রচন্ড রকম ক্লান্ত লাগছে। মিনিট 5 পরে গুরুমা চোখ খুলেই মনুকে জিজ্ঞাসা করলো, কে এরা? মনু মিয়া অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল, মা, ওই যে বলছিলাম না শয়তানের রাজ্যে যাইব, ওই গ্রুপ আর কি। আচ্ছা, 2 জনই যাবে নাকি? বিলু, জি বৌমা, আমি আর আমার স্যার। বৌমা মানে বুঝলাম না, ফাজলামি করতে আসছেন নাকি? বেশ রেগে উত্তর দিল সেজ যোগিনী। মনু মিয়া, মা এসব বাদ দেন, এরা আপনার ক্লাসটা বুঝবার পারে নাই। সেজু, আপনারা ঠিক কোন জগতে যেতে চান? জিন জাতির কিছু শ্রেণী বিভাগ আছে, এরা প্রধানত 4টি জগতে বিভক্ত। এক একটা জগতে এক এক ধরনের জিনের পদচারণ। আমি সেজুর চোখের দিকে তাকাতেই চোখ ধরে আসলো, কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আপনি 4টা ধাপের কথাই আমাদের বলুন, তারপর আমরা বলছি। সেজু, আচ্ছা শোনো তাহলে। বিল্লু একটু মুখ কালো করে বলে উঠল, আপনি তোকে তুই বলা শুরু করলেন কেন? উফ বিল্লু, থামবি তুই? মা, আপনি শুরু করেন। মনু মিয়া আমাদের পিছনে চলে গেল। আমরা গুরু মায়ের কাছে এগিয়ে গেলাম। ঘরের মধ্যে 2টা চক্র, একটার মাঝখানে সেজো যোগিনী বসে আছে আর অন্যটি ফাঁকা। সেজো কিছুটা সময় দম নিয়ে বলতে শুরু করলেন, আচ্ছা আগে আপনাদের নামগুলা বলেন। জি, আমি নির্ঝর আর আমার অ্যাসিস্ট্যান্ট বিল্লু। আপনারা কোন জিনের রাজ্যে যেতে চাচ্ছেন তা আমার জানা নাই, তবে ভরসা রাখতে পারেন আপনাদের সেই জগতে নিয়ে যাব, তবে তার জন্য কিছুটা খরচ করতে হবে। মনু মিয়া পিছন থেকে বলে উঠল, খরচ নিয়ে টেনশন করেন না। দেখুন নির্ঝর সাহেব এবং বিলাই দুঃখিত বিল্লু সাহেব, আপনাদের আগে জানতে হবে জিন কিংবা শয়তান কি। জি বলুন, আমরা শুনছি। আচ্ছা, ইসলাম ধর্ম অনুযায়ী জিনদের পিতা হইল শয়তান, তাই জিনদের বোঝা মানেই শয়তানদেরকে বোঝা। এর মধ্যে কিছু ভালো জিন আছে, তবে অধিকাংশই শয়তান। আমি বেশ চিন্তিত কণ্ঠে বললাম, এগুলো কোথায় পেয়েছেন, একটু রেফারেন্স দিতে পারবেন? অবশ্যই। হযরত লাঈছ বিন আবু সালামি বলেছেন, মুসলমান জিনরা না জান্নাতে যাবে আর না জাহান্নামে, কারণ আল্লাহ তাআলা তাদের বাপ শয়তানকে জান্নাত থেকে চিরকালের জন্য বের করে দিয়েছেন, তাই তাকে আর দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করানো হবে না এবং তার বংশধরদেরও জান্নাতে প্রবেশ করাবেন না। আবু আশ-শাইখ ফিল উজমা আল বাদরুস সাফরহ, হাদিস নং 1285। জান্নাত জাহান্নাম নিয়ে বেশ কিছু বিতর্ক থাকলেও জিনদের আবির্ভাব নিয়ে যে ইবলিস থেকে
এটা নিয়ে কারো সন্দেহ নেই। এখন এই জিনদের কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। জিন, সাধারণ জিন, আমির মানুষের সাথে থাকে, আবওয়াহ সামনে আসে, শয়তান অবাধ্য। এখন আপনারা আমাকে পরিষ্কার করেন যে কোন ধরনের জিনের সাথে সাক্ষাৎ করতে চান। জি, আমরা শয়তানের রাজ্যে এবং তার সাথেই দেখা করতে চাই। কথাটা শুনেই তান্ত্রিক মা চোখ বন্ধ করে ঠোঁট নেড়ে কি যেন বিড়বিড় করতে লাগলেন। কিন্তু চিন্তার বিষয় হলো আমি আর বিল্লু দুজনেরই শরীর অসাড় হয়ে আসছে। হঠাৎ মনু মিয়া পিছন থেকে বলল, স্যার আপনারা ওই 9 কোণ আঁকা চক্রের মধ্যে যান। আমি আর বিল্লু চক্রের মধ্যে বসে পড়লাম। কিছু সময় পরে গুরুমা চোখ খুলে বলল, আপনাদের সফর 7 দিনের, তাই এই 7 দিন আপনাদের শরীর ঠিক রাখার জন্য এই মন্ত্রসিদ্ধ পানি খেতে হবে। মনু মিয়া 2টি কাপে আমাদের সেই মন্ত্রসিদ্ধ পানি খেতে দিলেন। আমরা খুব দ্রুত তা খেয়ে নিলাম। খাওয়ার পরপরই তান্ত্রিক আমাদের চোখ বন্ধ করে এক ধ্যানে ইবলিসকে স্মরণ করতে বলল। কানে শুধু তান্ত্রিকের বিড়বিড়ানির শব্দ, কি বলছে কিছুই বুঝতে পারছি না। গুনগুন আওয়াজ ভেসে আসছে, মনে হচ্ছে নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছি, অতল গভীরে চলে যাচ্ছি। আচ্ছা, বিল্লু কি করছে? চোখ খুলে দেখব? না, এটা ঠিক হবে না। মনোসংযোগ করি আবার। এক মনে ইবলিসকে স্মরণ করতে থাকলাম। শরীরটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আমি কি শূন্যে ভাসছি? চোখের সামনে শুধু অন্ধকার, তবে আমার মনে হচ্ছে দীর্ঘ এক রাস্তা পার হচ্ছে। সময় যেন থমকে গেছে, আর কোনোদিনও ফিরতে পারবো না। হারিয়ে গেছি শত হাজার কিংবা কোটি হারানোর মাঝে। কিন্তু শয়তান কোথায়? তান্ত্রিকের সাড়াও তো পাওয়া যাচ্ছে না। তাহলে কি আমরা পৃথিবীর বাইরে চলে এসেছি? শয়তানের জগতে কি আমরা প্রবেশ করেছি? আমার শরীর নিথর হয়ে যাচ্ছে, আর কিছুই ভাবতে পারছি না। চিন্তার জগৎ বন্ধ হয়ে যাচ্ছে। আমি চোখ খুলতে পারছি না কেন? বিল্লু, তুই কোথায়? আশপাশ থেকে মানুষের কণ্ঠ ভেসে আসছে। অন্ধকার যেন কেটে গেছে। মৃদু আলো যেন চোখের পাতার উপর পড়ছে। কিছুতেই চোখ খুলতে পারছি না। অনেক চেষ্টার পর চোখ খুললাম। কিন্তু এ কি? আকিব, তুই? আমি কোথায়? শালা, তুই ময়মনসিংহ মেডিকেলে? মানে কিভাবে সম্ভব? আমার তো অন্য জায়গায় থাকার কথা। আকিব হাসতে হাসতে বলল, শালা, এখনো ছোটবেলার ভূত মাথা থেকে নামেনি? এখনো শয়তানের পিছনে দৌড়াচ্ছিস? কিন্তু আকিব, আমি এখানে আসলাম কিভাবে? আর তুই এখানে কিভাবে? তুমি ভণ্ড কবিরাজের চক্করে পড়ছিলা। ঘুমের ওষুধ খাওয়াইয়া তোমাদেরকে লুট করে চলে গেছে। তারপর এলাকার লোকজন উদ্ধার করে তোদের মেডিকেলে দিয়ে গেছে। ভাগ্য ভালো আমি এখানে 1 সপ্তাহ আগে জয়েন করছি। শিট, তাহলে সব ভুয়া ছিল। মাঝখানে এতগুলো টাকা, ফোন, সব কিছু গেল। আকিব একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, এবার এসব ছেড়ে একটা বিয়ে করে ফেল। আর তুই তো প্রতিষ্ঠিত ছেলে। এসব বাদ দে আকিব। আমার অ্যাসিস্ট্যান্টের কি অবস্থা? সেন্সলেস, এখনো জ্ঞান ফেরেনি। যাই হোক, আকিব, ভয়ের কিছু নেই তো? আরে না, 2-1 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোদের একটু পরে রিলিজ দিয়ে দিব। আমার বাসায় আজ থেকে যাবি। আকিবকে কিছু বলার আগেই দেখলাম পাশের কেবিন থেকে কেউ আসছে। তার পিছনে ওয়ার্ড বয়রা ছুটছে। বিল্লু খুব আবেগীয়ভাবে আমাকে জড়িয়ে ধরল। স্যার, আপনি ঠিক আছেন তো? সব দোষ আমারে মাফ করে দেন। আরে বোকা, বাদ দে, এসব ব্যাপার না। যাই হোক আকিব, আমরা মুভ করতে পারবো কখন? এই তো কিছু সময় পরেই। খুবই দুঃখিত বন্ধু, তোর বাসায় যাওয়া হবে না। আমরা আজই ঢাকা মুভ করব। এখানে আর তেমন কোনো কাজ নেই। আর ফোন, টাকা সব তো গেছে। তুই শুধু 5,000 টাকার ব্যবস্থা কর, আমি ঢাকা গিয়ে দিয়ে দিব। আরে বেটা, সেটা সমস্যা নাই, তোরা একটু ওয়েট কর, আমি টাকা নিয়ে আসছি। বিকাল 5টা 13 মিনিট বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম।
বিল্লু একদম চুপচাপ, কিছুই বলছে না। মনে হচ্ছে মনে মনে বেশ অনুতপ্ত। আমারও ওকে ঘাঁটতে ইচ্ছে করছে না। অটোতে উঠলাম। দুজন ময়মনসিংহ হাসপাতাল থেকে বাস স্ট্যান্ড খুব কাছেই, 5 মিনিটের রাস্তা। সবচেয়ে বড় যে ক্ষতিটা হলো, ফোনটা চুরি হয়ে গেল। নম্বরগুলো সব শেষ। ঢাকা নেমেই আগে সিম তুলতে হবে। ভাগ্যিস ট্যাক্সি ড্রাইভার মাসুদের নাম্বারটা মুখস্থ আছে। বাস স্ট্যান্ড এসে পড়েছি। অটো থেকে নামলাম। দুজন। অবাক ব্যাপার, বিল্লু একটাও কথা বলল না। যা হোক, কাউন্টার থেকে টিকিট কাটলাম, কিছু হালকা খাবার কিনে নিলাম। বাসে উঠলেই আমার আজাইরা ক্ষুধা লাগা শুরু হয়। বাস ছাড়তে এখনো 5 মিনিট। বিল্লুকে বললাম, কিরে সিগারেট ধরাবি না? বিল্লু কোনো উত্তর দিল না, শুধু বলল, চলেন স্যার, বাসে উঠি, বাস ছেড়ে দিবে। আমিও আর কথা বাড়ালাম না। কিছু সময় পর বাস ছেড়ে দিল। বিল্লু এখনো চুপ। ছেলেটা বড় রকমের শখ পেয়েছে মনে হয়। শখ থেকে লজ্জাটাই বেশি পাচ্ছে, কারণ এত বছর ধরে শুধু ব্যর্থতাই ওর জীবনে ছায়ার মতো লেগে আছে। খুব কনফিডেন্সের সাথে বলেছিল এবার কাজটা হয়ে যাবে, কিন্তু পুরা বিষয়টাই বিচ্ছিরি হয়ে গেছে। অবশ্য বিল্লুর আর্গুমেন্টটি বছরের পর বছর আরো শক্ত হচ্ছে, কারণ এসব জিনিসের এক্সিস্টেন্সে কোনো বিলিভ নাই ওর। রাত 8টা, মহাখালী বাস স্ট্যান্ড। হসপিটাল থেকে বের হওয়ার সময়ই মাসুদকে ফোন দিয়েছিলাম, কিন্তু আশেপাশে তো দেখতে পাচ্ছি না। বিল্লু এখনো চুপ। কিরে বিল্লু, কি এমন ভাবছিস? না স্যার, কিছু না। দেখ, আমি কি তোকে কিছু বলেছি? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ধরে নিলেই তো হয়। বিল্লু কোনো উত্তর দিল না, শুধু বলল, স্যার এখন আসি। আমি আর বেশি কিছু বললাম না। কিন্তু মাসুদ কই? বলতে বলতে মাসুদ ট্যাক্সি নিয়ে হাজির। স্যার, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, এখন দ্রুত বাসায় চলো। ওকে স্যার, গাড়িতে ওঠেন। গাড়িতে উঠে বসলাম। মাসুদ গাড়ি স্টার্ট দিল। একটা ফোনের দোকানের সামনে রাখিস, মোবাইল আর সিমটা তুলতে হবে। ওকে স্যার। বিল্লুর জন্য টেনশন হচ্ছে, কি যে করে কে জানে। একটু পরে মাসুদ গাড়িটা একটা দোকানের সামনে রাখলো। চট করে আপাতত ব্যবহারের জন্য একটা বাটন ফোন এবং সিমটা তুলে নিলাম। আবার গাড়িতে উঠে বসলাম। মাসুদকে সবকিছু খুলে বলতে বলতে বাসায় চলে আসলাম। গাড়ি থেকে নেমে মাসুদকে বিদায় দিয়ে রুমের দরজার সামনে এসে অবাক। দরজাটা খোলা, ভিতরে কে? রুমের ভিতরে ঢুকতেই, এ কি তুমি এখানে কি করছো? কি করছি মানে? তুমি ঠিক আছো? এসব ছাড়বা কবে তুমি? মানে কি, তুমি খবর পাইলা কিভাবে? pbm24.com এবং বাংলা ট্রিবিউন নিউজ করছে তোমার মলম পার্টির কাছে ধরা খাওয়ার ব্যাপারটা। ও শিট, দ্যাট, এসব খবর ওরা কোথা থেকে পায়? আকিব জানিয়েছে পত্রিকায়। তুমি কখন আসছো রুমে? তোমার হসপিটাল থেকে বের হওয়ার পরেই আকিব আমাকে ফোন দেয়। তারপরই অফিস থেকে রওনা দিই। ঘন্টাখানেক হবে আসছি। এভাবে আসাটা তোমার ঠিক হয়নি। মাসুদকে ফোন দিচ্ছি, তোমাকে বাসায় নামিয়ে দেবে। জি, আপনার এখানে থাকতে আসিনি, আপনাকে খাইয়ে দিয়ে চলে যাব। যান, ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিচ্ছি টেবিলে। এর মধ্যে রান্নাও করে ফেলেছ? জি হ্যাঁ, আপনি দ্রুত ফ্রেশ হয়ে আসেন। আমি টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। বিল্লুর জন্য টেনশন হচ্ছে। ছেলেটাকে এরকম চিন্তিত আমি আগে কখনো দেখিনি। আর এই এনাও যে কোথা থেকে চলে আসলো, শুধু আসবে আর মগজের যন্ত্রণা বাড়াবে। ঝর্ণাটা ছাড়তেই মনে হলো এক যুগ পরে শরীরের ধ্যান সাধনা থেকে বের হয়ে আসলো। দ্রুত গোসল সেরে নিলাম। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ওয়াশরুম থেকে বের হয়েই দেখলাম এনা খাবার বেড়ে ফেলেছে। আমিও চট করে বসে পড়লাম। এত তাড়াতাড়ি মুরগি ডাল শুটকি করলা কিভাবে? এনা খানিকটা ডাইনির মতো হাসি দিয়ে বলল, লুসিফারকে দিয়ে করিয়েছি। ওর ফাজলামিতে কর্ণপাত না করে খেতে শুরু করলাম। লুসিফার নিয়ে শয়তানি আমার একদম পছন্দ না। আচ্ছা এনা, আমরা কি একসাথে থাকতে পারি না? জি না মিস্টার নির্ঝর, আপাতত লুসিফারের ভূত মাথা থেকে না নামা অবধি তা পসিবল না।
আর এসবের যেহেতু অস্তিত্ব নাই, তাই আপনার ভূতও মাথা থেকে নামবে না, আর আপনার আমার একসাথে থাকাও হবে না। আর এখন এসব ফালতু আলাপ বন্ধ করে খাওয়া শেষ করেন, আমাকে ফিরতে হবে। মাসুদকে একটা ফোন দেন। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ করে মাসুদকে ফোন দিলাম। হ্যালো মাসুদ, কোথায় তুমি? স্যার গুলিস্তান আছি, কোনো দরকার? শোনো, তুমি গাড়িটা নিয়ে চলে আসো একটু তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। এনার সব কিছু গুছিয়ে নিয়ে আমার সামনে এসে বসলো। ও তাকানোর মধ্যেই ভিন্ন একটা ব্যাপার আছে। মাঝে মাঝে ওকে আমার ভালো ডাইনি মনে হয়। এনা, কি এভাবে তাকিয়ে আছো কেন? তাকাইয়া লাভ নাই, আমি কোনো লুসিফারের ভক্তের সাথে থাকবো না। দেখো, আমি কি বলেছি যে আমি লুসিফারের ভক্ত? আমি শুধু জানতে চাই তাকে। আর এটা তো আমার সাইকোলজিক্যাল সমস্যা। এনা একটু রাগে বলল, সাইকোলজিক্যাল না কসু। আমরা যখন হুমায়ুন, ইমদাদুল হক মিলন নিয়ে পড়ে থাকতাম, তখন আপনি ডক্টর ফস্টাস নিয়ে পড়ে থাকতেন। এসব হইল আপনার মনের শয়তানি। সরাসরি তো আর বলা যায় না যে আপনি শয়তানের পূজা করতে চান, তাই একটু ঘুরাইয়া বলেন। কেন, সরাসরি বললে সমস্যা কি? সমস্যা কিছুই না, কল্লা থাকবে না। ঘড়ির কাটায় 10:13। মাসুদের ট্যাক্সি চলে এসেছে। এনাও খুব দ্রুত উঠে পড়ল। যেতে যেতে বলল, সাবধানে থাকবেন। আচ্ছা। প্রচণ্ডভাবে জড়িয়ে ধরতে ইচ্ছা হচ্ছিল। কি করার, সাহস অনেক রিডিউস হয়েছে। মাঝে মাঝে মনে হয় যন্ত্রপাতি সব ঠিক আছে তো। এনাকে গাড়িতে তুলে দিয়ে মাসুদকে সব বুঝিয়ে দিলাম। অনেক ক্লান্ত, ঘুম দিতে হবে লম্বা একটা। সকাল 7:21। ফোন বেজে উঠল। হ্যালো স্যার, আমি বিল্লু। কিরে, এত সকালে ঠিক আছিস তো? জি স্যার, ঠিক আছি। আপনি মাসুদের গাড়ি নিয়ে গুলিস্তান চলে আসেন। মানে আবার কি নতুন করে ঝামেলা করেছিস? স্যার, কোনো ঝামেলা করি নাই, এটাই আমার শেষ কাজ হবে আপনার সাথে, যদি আপনার ইচ্ছা পূরণ না করতে পারি। খুবই শান্তভাবে বলল বিল্লু। উফ, কি আর করার, রেডি হতে হবে। দেখি কোথায় নিয়ে যায় এবার। কপালে কি আছে তা একমাত্র আল্লাহই জানে। মাসুদকে ফোন দিয়ে ওয়াশরুমে গেলাম। 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হইলাম। বের হইতেই মাসুদ চলে আসছে। হর্নের আওয়াজ কানে আসলো। মোটামুটি ভাবে রেডি হয়ে গাড়িতে উঠে বসলাম। মাসুদ, স্যার কোথায় যাবেন? আপাতত গুলিস্তান চলো। ওকে স্যার। এবার একটু ভয় করছে। কিছু জায়গায় ফোন দিয়ে রাখা উচিত। ধ্যাট, ঘোড়ার ডিম ফোন দেব। আমি থাকলেই কি, না থাকলেই বা কি, কারো কিছু যায় আসে না। স্যার চলে আসছি। গাড়ি থেকে নামার আগেই বিল্লু চলে আসলো গাড়ির সামনে। দরজা খুলে উঠে বসলো। উঠেই বলল, মাসুদ, মাওয়া ফেরিঘাট। আমি বিস্মিত হয়ে বললাম, মাওয়া মানে? স্যার বরিশাল যাব। বরিশাল? খোদা, যাই হোক, বরিশাল কোথায়? স্যার বরিশাল পিরোজপুর। তোর ওই ভাববাদী, বস্তুবাদী, মিক্স আপ ইনফরমেশনের যন্ত্রের কাছে তুই তো ওরে দেখতেই পারিস না। স্যার আর উপায় নাই, উনিই শেষ ভরসা। ঠিক আছে চল। মাসুদ, পিরোজপুর যেতে কত সময় লাগবে? এই মোটামুটি 7-8 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, চলো। বিল্লু, তো স্যারকে জানিয়েছিস যে আমরা যাচ্ছি? জি, গতকাল রাতে কথা হয়েছে আপনার বিষয় নিয়ে। বলেছে সাহায্য করতে পারবে। ওকে, তবে দেখা যাক। মাসুদ, মাওয়াঘাট কত দূর এখনো? স্যার আর 10 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। বিল্লু, তোকে একটা কথা বলবো। বলেন। তুই মাঝে মধ্যে শুদ্ধ ভাষা, আবার মাঝে মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলিস কেন? স্যার মজা লাগে কইতে। খোদা, তোর যে আর কি কি জিনিস মজা লাগে কে জানে। মাওয়াঘাটে চলে এসেছি। মাসুদ টিকিট কাটলো ফেরির। আমি আর বিল্লু গাড়ি থেকে বের হয়ে ফেরির ছাদে উঠলাম। প্রায় আধা ঘন্টা লাগবে ফেরি পার হতে। যেহেতু 30 মিনিট সময় আছে, সেহেতু আমি আর বিল্লু ছাদ থেকে নেমে হালকা নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে ফ্রেশ হয়ে গাড়িতে উঠে গেলাম। একটু পরই আমরা মাওয়াঘাট পার হয়ে যাব। মাসুদ গাড়ি স্টার্ট দিল। স্যার কোন রুট দিয়ে যাব? বিল্লু বলল, তুমি ভাঙা গৌরনদী বরিশাল এয়ারপোর্ট হয়ে বরিশাল সদরে ঢোকো আপাতত। আচ্ছা, মাসুদ উত্তর দিল। গাড়ি চলতে থাকলো। নিজেকে খুব হাঁপিয়ে ওঠা সৈনিক লাগে মাঝে মাঝে।
আচ্ছা, বিল্লু এলাকাটার একটা সামাজিকত্ব? খুব বেশি জানি না, যতদূর জানি বরিশাল সদর পার হয়ে আমরা ঝালকাঠি যাব, এরপর যেতে হবে কৃত্তিপাশা গ্রাম, এরপরেই মনে করেন ভুতুরে গ্রামের যাত্রা শুরু। এরপর যে গ্রাম পড়বে সেটার নাম শশীদ গ্রাম, যেটা সাদদের গ্রামের আগের গ্রাম। শশীদ আর সাদদের গ্রাম সাগরকান্দার মধ্যে একটা বড় খাল আছে। আমি বিল্লুকে থামিয়ে দিয়ে বললাম, তার মানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না? না। আচ্ছা ঠিক আছে, এরপর বল। এবার খাল পার হলেই সাগরকান্দা হাট খোলা। হাট বসে মঙ্গলবার। হাট থেকে উত্তর দিকেই আগালেই একটা গণকবরস্থান রয়েছে। সেখানে স্যার মাঝে মধ্যে জিন ভূতের এক্সপেরিমেন্ট করত। অবশ্য সেটা স্যারের পরিবার থেকে বানানো হয়েছিল। কবরস্থানের পাশ দিয়েই শুরু হয় স্যারদের বাড়ির সীমানা। 17 কাঠার উপর প্রায় 100 বছরের পুরাতন বাড়ি। বাড়িতে এখন কেউ থাকে না, সবাই শহরে। শুধুমাত্র স্যারই এখানে পড়ে আছে, কিছুটা ইচ্ছা করেই। মেইন রাস্তা থেকে বাড়ির রাস্তার শুরু দুই পাশেই রয়েছে সুপারি বাগান। মাঝখানে শুরু হাঁটার রাস্তা। একটু আগালেই স্যারের দাদুর কবর। দাদুর প্রতি তিনি অত্যন্ত দুর্বল। এই কবরের জন্যই মনে হয় এখানে পড়ে আছে। ওনাদের বাড়ির টয়লেটের বয়স প্রায় 100 বছরের উপরে। টয়লেট পার হওয়ার পরেই পুকুর, পুকুরের পাশেই ফুলের বাগান। শিউলি এবং হাসনাহেনা স্যারের খুবই পছন্দ। তার সাথে কাঠগোলাপ, বেলি, গাঁদা ফুল গাছও আছে। এরপর উঠানটা পার হলেই স্যারের বাড়ি। তবে দেয়ালগুলো এখন ইটের, কিছুটা আধুনিকতা ছোঁয়া লাগিয়েছেন স্যার। ঘরের দক্ষিণ পাশে একটা তেঁতুল গাছ আছে এবং পিছনে ধান ক্ষেত। আর সবচেয়ে বড় ব্যাপার, সরকারের উন্নয়নের জোয়ার এখনো ওখানে পৌঁছায়নি। মানে বুঝলাম না। বিদ্যুৎ নয় স্যার, আর বিদ্যুৎ গেলেও স্যার নেবে বলে মনে হয় না। বিল্লু, তোর বর্ণনায় গ্রামটার চিত্রটা একদম চোখের সামনে ভাসছে। হঠাৎ মাসুদ বলে উঠল, স্যার শশীদ চলে এসেছি, সামনেই খাল। আচ্ছা তাহলে তুমি গাড়িটা কোনো দোকানের সামনে পার্ক করো। মাসুদ গাড়ি থেকে নেমে পাশেই এক দোকানের সাথে কথা বলে তাকে কিছু টাকা দিয়ে গাড়িটা রাখার ব্যবস্থা করলো। এরপর আমরা তিনজন ছোট একটা নৌকায় খাল পার হলাম। পার হতেই বিল্লু চেঁচিয়ে বলল, কি অবস্থা সানি ভাই? এই তো, আমাকে স্যার পাঠিয়েছেন। আমি বিল্লুকে জিজ্ঞাসা করলাম, সানিকে? স্যারের দেখাশোনা করেন। আমরা চারজন একটা ভ্যানে চড়ে বসলাম। এই এলাকা দেখে আমি ভাবতেই পারছি না এমন এলাকা এখনো আছে। বিল্লু সানিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। কি বিল্লু ভাই, আবার কি স্যারের সাথে ঝগড়া করতে আসছেন নাকি? না রে, একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে আসছি, তোর না জানলেও চলবে। ঠিক আছে ভাই। ঘড়ির কাঁটায় রাত 8:21। আমরা বাড়ির সামনে চলে এসেছি। ভ্যান থেকে নামতেই 50-55 বছর বয়সী একজন ব্যক্তিকে দেখতে পেলাম। চুলদাড়ি কত বছর যে কাটে না খোদাই জানে। বিল্লু দৌড়ে গিয়ে সালাম করলো এবং আমাকে আর মাসুদকে পরিচয় করিয়ে দিল। স্যার, উনি খুব নামকরা সাংবাদিক, সবাই উনাকে নির্ঝর নামেই চেনে। আর উনি হইল মাসুদ ভাই, সাংবাদিক সাহেবের ড্রাইভার। আমি নির্ঝর স্যারের আন্ডারেই এখন কাজ করি। আচ্ছা ঠিক আছে, এখন তোরা ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া শেষ করে কথা হবে। আমাদের রুমটা সানি দেখিয়ে দিল। কত বছর পরে যে পুকুরে গোসল করছি বলতে পারবো না। খাওয়া দাওয়াই ছিল না যেন মাটির ছোঁয়া। কই মাছের ঝোল, কমলি শাক, টাকি মাছের ভর্তা, অসাধারণ। একটু পরেই সানি রুমে আসলো। বিল্লু ভাই, স্যার আপনাদের রুমে ডাকছে। আমরা চট করে উঠে পড়লাম। মাসুদ ঘুমিয়ে পড়েছে। আমি আর বিল্লুই সানির পিছন পিছন যেতে লাগলাম, কারণ প্রয়োজনটা আমাদের, মানে বিশেষ করে আমার। ডক্টর অপুর রুমে ঢুকতেই আমার মাথা ঘুরে গেল। চারিদিকে বইয়ের ঠাসা, শোয়ার খাপটা অব্দি নেই, শুধু একটা ইজি চেয়ার আর একটা ছোট সোফা, দুজন বসার মতো। মাঝখানে গোল সিঙ্গেল একটা টেবিল, তার উপর 2টি হারিকেন। ডক্টর অপু আমাদের বসতে বলল। বসতেই অপু সাহেব আমাকে প্রশ্ন করে বলল,
কি সাংবাদিক সাহেব, কি এমন ভাবছেন? মানে স্যার, বলছিলাম আপনি এত বিধান ডক্টরেট হয়েও এই ভূতের গ্রামে কেন? রাখেন আপনার বিধান, ইনফরমেশনের যন্ত্র মাত্র। আর সাংবাদিক সাহেব, এই গ্রামে কেন থাকবো না বলুন তো? সিরাজ শিকদার এই গ্রামেই যুদ্ধ করেছেন। জীবানন্দ দাস, মিঠুন চক্রবর্তী, শেরে বাংলা আসনও এটা। নচিকেতা এবং চাঁদে দেখা সাইদি সাহেবেরও এখানকার। তো এত জ্ঞানী লোকদের জন্ম যে মাটিতে, সেটা ছেড়ে কি যাওয়া যায়? ওরে বাবা, এরা সবাই এখানকার নাকি? হ্যাঁ, তবে বিল্লু বলছিল আপনি খুব বিধান সাংবাদিক। এসব তো আপনার জানার কথা। স্যার, বিধান সিজিপি পাওয়া বিধান। আপনি তো বেশ রসিক। আমাদের হাতে সময় খুব কম, আসল কথায় আসি। আপনার এই অদ্ভুত ইচ্ছা শুধুমাত্র এদেশে একজনই পূরণ করতে পারে। তার পরিচয়, ঠিকানা সব দিয়ে দেব, অসুবিধা নাই। তার আগে আপনাদের কিছু বেসিক জ্ঞান প্রয়োজন। জি বলুন। ডক্টর অপু এবার হারিকেনের আলো কিছুটা বাড়িয়ে দিল। প্রথমেই একটা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। আপনারা কি বাংলাদেশে থাকা ইহুদিদের ইতিহাস সম্পর্কে জানেন? দুইজনই উত্তর দিলাম, না, তেমন কিছু জানি না। এদেশে যে ইহুদিরা ছিল সেটাই আজ প্রথম শুনলাম। আমি আপাতত ধরে নিচ্ছি আপনারা কিছু জানেন না। মোটামুটি প্রথম থেকে আলোচনা শুরু করছি। আচ্ছা স্যার, আপনি বলুন, আমরা শুনছি। অষ্টাদশ শতাব্দীর শুরুতেই রাজশাহী শহর ব্যবসা বাণিজ্যে বেশ অগ্রসর ছিল। এই সময় ওলন্দাজরা রাজশাহী শহরে কুঠি তৈরি করে। আবার বাংলার তদানীন্তন রাজধানী মুর্শিদাবাদ থেকে বেশ কিছু ধনী এবং রাজকীয় পরিবার বর্গীদের ভয়ে সরে রাজশাহীতে চলে আসে। রাজশাহী শহর উদারভাবে এসব বহিরাগতদের বরণ করে নেয়। ফলে রাজশাহী শহরে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের সম্মিলন ঘটে। দীর্ঘকাল ধরে এসব জাতি ধর্মের মানুষ এ শহরে একত্রে বসবাস করছে। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এরকম অনুকূল পরিবেশে একটি ইহুদি পরিবার রাজশাহী শহরে আসে এবং প্রায় ১৩৫ বছর সেখানে বসবাস করে। আমি বেশ বিস্মিত হয়ে বললাম, ইহুদি এই দেশে, তাও আবার ১৩৫ বছর? মাই গুডনেস। আচ্ছা, তারপর শোনো। কিন্তু সমস্যা হচ্ছে, ইহুদিরা কখন, কেন, কিভাবে রাজশাহী এসে পৌঁছায় তা কোনো দলিলপত্রে উল্লেখ নেই। 1876 সালে উইলিয়াম হাক্টার প্রথম উল্লেখ করেন রাজশাহী জেলায় 4 জন ইহুদি বাস করতেন। এই পরিবারের পঞ্চম প্রজন্ম এবং রাজশাহীতে শেষ প্রতিনিধি ছিলেন মার্ডিশাই কহেন বা মার্ডি। তবে এ নামে আরও কয়েকজন ছিলেন।